হ্যালো ফ্রেন্ডস, আমি চন্দন আর আপনারা দেখছেন ফ্যাক্টোফোন চ্যানেল। এলিসা কারসন 22 বছরের একটি সুন্দরী কিশোরী মেয়ে। কয়েক দশকেও নয়, এই শতাব্দীর কয়েকজন মুষ্টিমেয় ব্যক্তিদের মধ্যে যাকে একজন বলা যায়। মেন্টাল ব্যারিয়ার ফ্রি থিঙ্কিং, অপ্রতিরোধ্য ইচ্ছাশক্তি আর এ স্ট্রং কমিটমেন্ট টু হারসেলফ। নাসার নেক্সট মার্স মিশনে এই সর্বপ্রথম হিউম্যান অ্যাস্ট্রোনট হিসাবে মঙ্গলে চলে যাচ্ছে এলিসা, যেখান থেকে সে আর কখনোই ফিরতে পারবে না। এতটুকু ছোট্ট একটি মেয়ে কেন এমন সুইসাইড মিশন বেছে নিল? তার সারাটা জীবন তো পড়ে আছে উজ্জ্বল ভবিষ্যতের দিকে। তবুও সে কেন পৃথিবীর সমস্ত মায়া ত্যাগ করে এমন না ফেরার দেশে চলে যেতে চাইছে, যা মৃত্যুর থেকেও বেশি যন্ত্রণাদায়ক? আপনি ভাবতে পারছেন বেঁচে থাকবেন, কিন্তু এমন এক স্থানে যেখানে মানুষ তো দূরের কথা, গাছপালা, পশু পাখি, এমনকি একটা শৈবালও নেই। চাঁদ থেকে তবুও পৃথিবীকে দেখা যায়, কিন্তু মার্স থেকে আপনি পৃথিবীকে ভালো করে দেখতেও পাবেন না, শুধুমাত্র টিম টিম করে জ্বলা একটা স্টারের মতো ছাড়া, যেমনটা আমরা এখান থেকে শুকতারা দেখি। কে এই এলিসা? অতটুকু একটা মেয়ের সাথে কি কি ঘটনা ঘটেছিল যে সে তার জীবন যৌবন সব ত্যাগ করে আমাদের এই সুন্দর পৃথিবী ছেড়ে এক জনমানবহীন ঊষর রুক্ষ গ্রহে চলে যাচ্ছে? চলুন তার জীবনে ঘটে যাওয়া চাঞ্চল্যকর ঘটনাগুলো জেনে নিই, যার জন্য তাকে নিয়ে সারা দুনিয়ায় এত তোলপাড় শুরু হয়েছে। 2001 সালের 10ই মার্চ আমেরিকার লুইজিয়ানার হ্যামন্ড শহরে এলিসার জন্ম হয়। সে ছিল তার সিঙ্গল ফাদার বার্ট কারসনের একমাত্র কন্যা। এলিসার যখন মাত্র 3 বছর বয়স, তখন দ্য বাকিয়ার্ডিগানস নামের একটি কার্টুন এপিসোডে লাল গ্রহে অভিযানের একটা ঘটনা সে খুব মনোযোগ সহকারে দেখে। কার্টুনের সেই গল্পই নাকি তখন থেকে তার শিশু মনে মঙ্গলযাত্রার বীজ বপন করেছিল বলে বড় হয়ে জানায় এলিসা। বাবাকে যখন তার ইচ্ছার কথা বলেছিল, তখন মিস্টার কারসন নিছকই ছেলে মানুষই ভেবে সায় দিয়েছিলেন, কিন্তু বড় হওয়ার সাথে সাথে এলিসার মধ্যে অ্যাস্ট্রোনট হওয়ার প্রবল সম্ভাবনা তিনি লক্ষ্য করেন। পরে তিনি তার স্বপ্ন বাস্তবায়নের জন্য সব রকম সহযোগিতা করতে থাকেন। এলিসা যখন 7 বছরের বালিকা, তখন আলাবামার হান্টসভিলে একটি স্পেস ক্যাম্পে যোগ দিতে যায় এবং তার সাথে আরও 6 জন যোগদান করে। আর ঠিক সেই সময়েই ঘটে যায় একটি আশ্চর্য ঘটনা। 1958 সালে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা নাসা এস্টাবলিশড হওয়ার পর থেকে মার্সে রোভার ও অরবিটার সমেত সর্বমোট 50টি স্পেসক্রাফট পাঠানো হয়েছে। 2021 সালে এখনও পর্যন্ত শেষ স্পেসক্রাফটটি পাঠানো হয়েছে, যার নাম পার্সিভারেন্স। এতবার মার্স অভিযানের পিছনে অনেক জটিল ও বহুবিধ কারণ রয়েছে। আমাদের সৌরজগতের প্রকৃত আচরণ, সোলার সিস্টেমের প্ল্যানেটসের গতি প্রকৃতি নিরীক্ষণ, মঙ্গলের জিওলজিক্যাল ও অ্যাটমসফিয়ারের গঠন, পৃথিবী সৃষ্টির রহস্য থেকে শুরু করে মার্সের স্যাটেলাইট ডিমোস ও ফোবসের উপর পর্যবেক্ষণ এবং পৃথিবীর তুলনায় মঙ্গল কতটা বাসযোগ্য হতে পারে মানবজাতির পক্ষে ইত্যাদি। পৃথিবী থেকে মার্সের ডিস্ট্যান্স প্রায় 250 মিলিয়ন মাইলস বা 400 মিলিয়ন কিলোমিটার। যে কোনো মহাকাশযান পৃথিবী থেকে মঙ্গলের উদ্দেশ্যে রওনা দিলে এত ভাস্ট ডিস্ট্যান্স কভার করার জন্য ফিউল শুধুমাত্র যাওয়ার জন্যই পর্যাপ্ত থাকবে, ফিরে আসার জন্য আর অবশিষ্ট কিছুই থাকবে না। মার্সের সারফেসের তাপমাত্রা 60 ডিগ্রি সেলসিয়াস, আর তাছাড়াও মার্সের অ্যাটমসফিয়ারে এমন ডাস্ট স্টর্মের ভোরটেক্স তৈরি হয় যার স্থায়িত্ব হয় কয়েক মাস পর্যন্ত। তবুও নাসার মার্স স্যাম্পল রিটার্ন মিশনের একটা সিরিজ পাঠানো হয়েছে, যা 2030-এর মধ্যে আর্থস অরবিটে ফিরে আসবে বলে নাসা দাবি করেছে। হান্টসভিলের স্পেস ক্যাম্পের পর এলিসাই ওয়ান অ্যান্ড অনলি পারসন ছিল যে কিনা টার্কি ও কানাডা থেকে অফার করা নাসার প্রতিটা স্পেস ক্যাম্প অ্যাটেন্ড করেছে। এছাড়াও বোস্টনে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির স্যালিরাইড সামার ক্যাম্পও অ্যাটেন্ড করেছে। আর ঠিক এই সময়েই ঘটে বহু প্রতীক্ষিত সেই মুহূর্তের শুরু।
ওয়াটার সার্ভাইভাল, জি ফোর্স ট্রেনিং, মাইক্রোগ্র্যাভিটি ফ্লাইটস, অবটেনিং স্কুবা সার্টিফিকেশন এবং ডিকম্প্রেশন ট্রেনিং কমপ্লিট করার ফলে মাত্র 16 বছর বয়সী এলিসা কার্সন পার্টিসিপেট করতে পারে অ্যাডভান্সড পোষণ স্পেস একাডেমিতে, অর্থাৎ প্রজেক্ট পোলার সাবঅরবিটাল সায়েন্স ইন আপার মেসোস্ফিয়ারে। তারপরেই তার জীবনে এক নতুন মোড় আসে। 18 বছর বয়স হওয়ার সাথে সাথেই সে পাইলট লাইসেন্স আর্ন করে ফেলে। ইউএসের 9টি স্টেট জুড়ে নাসার 14টা ভিজিটার সেন্টারে ভিজিট করে 2013 সালে এলিসাই প্রথম ব্যক্তি ছিল যে কিনা নাসা পাসপোর্ট প্রোগ্রাম কমপ্লিট করে ফেলে। ওয়াশিংটন ডিসিতে স্মিথসোনিয়ান ন্যাশনাল এয়ার অ্যান্ড স্পেস মিউজিয়ামে এমিয়ার 10 প্যানেল অর্থাৎ মার্স এক্সপ্লোরেশন রোভারের প্যানেলে একজন প্যানেলিস্ট হিসাবে তাকে ইনভাইট করা হয়। আর ঠিক সে সময় বিখ্যাত স্টিভ হার্ভে টক শোতে তাকে ইয়ংগেস্ট ফিমেল গ্রাউন্ড ব্রেকার হিসাবে প্রদর্শিত করা হয়। 2017 সালে দ্য মার্স জেনারেশন নামে এক ডকুমেন্টারিতে এলিসাকে ফিচার্ড করা হয়েছিল। নাসা যদিও অ্যানাউন্স করেছে যে 2037 সালের আগে তাকে মার্সে পাঠাবে না, কিন্তু তার আগেই সেই ঘটে যাওয়া ঘটনার দিকে নজর দেওয়ার আগে আসুন জেনে নেওয়া যাক মার্স মিশনে 50টি স্পেসক্রাফট পাঠানোর পর কী কারণে নাসা এবার মার্সে হিউম্যান পাঠাতে চাইছে। আমি এখানে ডিটেল ডিসকাশনে যাচ্ছি না, কারণ মূল প্রেজেন্টেশন দীর্ঘায়িত হয়ে যাবে। স্পেস মিশনের উপর আমি অতি শীঘ্রই একটি ভিডিও ক্রিয়েট করব, অবশ্যই সেটা দেখে নেবেন। এখানে জাস্ট ওভারভিউ দিয়ে রাখছি। এখানে সংক্ষেপে বলে রাখি, যদিও আর্থ টু মার্সের ডিস্ট্যান্স 400 মিলিয়ন কিলোমিটার, যেটা মনে হচ্ছে একটা সুবিশাল দূরত্ব, কিন্তু এটা খুব একটা অ্যাডেকুয়েট ডিস্ট্যান্স নয়। একটু অবাক হলেন তাই তো? অ্যাকচুয়াল আমাদের সোলার সিস্টেমের মধ্যে লাইট ইয়ার্স দ্বারা দূরত্ব পরিমাপ করাই যাবে না। এই ইউনিভার্সে যখন কোনো ডিস্ট্যান্সকে লাইট ইয়ার্স দ্বারা পরিমাপ করা হবে তখন সেটা হিউমাঙ্গাস বা এক্সট্রিমলি লার্জ ডিস্ট্যান্স ধরা হবে। কারণ আমরা জানি আলো 1 বছর সময়ে ভ্যাকুম বা এমটি স্পেসের মধ্যে দিয়ে যে দূরত্ব অতিক্রম করে সেই ডিস্ট্যান্সকে 1 আলোকবর্ষ বা 1 লাইট ইয়ার বলে। যেমন ধরুন, সূর্য থেকে আমাদের পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8.3 মিনিটস। এক্ষেত্রে কিভাবে লাইট ইয়ার্স দ্বারা পরিমাপ করবেন? যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আসবে 1.578 × 10⁻⁻5 লাইট ইয়ার্স। আলোর ভেলোসিটি 1,86,000 মাইলস পার সেকেন্ড অর 3.00 × 10⁸ মিটার পার সেকেন্ড ধরে ক্যালকুলেশন করুন। বরং এটা বলা যেতে পারে যে সান টু আর্থের ডিস্ট্যান্স 8.3 লাইট মিনিটস। অ্যাজ ইট ইজ, আর্থ টু মার্স ডিস্ট্যান্স ইজ 22 লাইট মিনিটস বা 4.2 × 10⁻⁵ লাইট ইয়ার্স। কারণ পৃথিবী থেকে মঙ্গলে আলো পৌঁছাতে সময় লাগে 22 মিনিটস। তাই নাসা অত্যাধুনিক কিছু প্রযুক্তির ওপর নির্ভর করে এই ডিস্ট্যান্সকে কভার করে পুনরায় যাতে পৃথিবীতে ফিরিয়ে আনা যায় তেমনই সম্ভাব্য মার্স মিশনে হিউম্যান অ্যাস্ট্রোনট পাঠাতে চলেছে। পাওয়ারফুল প্রোপালশন সিস্টেম। অ্যাস্ট্রোনটসরা আবদ্ধ অবস্থায় প্রায় 400 মিলিয়ন কিলোমিটার ট্র্যাভেল করবে। অ্যাডভান্স প্রোপালশন ক্যাপাবিলিটিসই হলো সুরক্ষিত অবস্থায় খুব দ্রুত গন্তব্যে পৌঁছানোর চাবিকাঠি। অর্থাৎ যত বেশি জ্বালানি তত সময় কম। সময় কম হলে জ্বালানির সাশ্রয় আর ফিরে আসার সম্ভাবনাও বেশি। এক্ষেত্রে নতুন প্রযুক্তির নিউক্লিয়ার ইলেকট্রিক অ্যান্ড নিউক্লিয়ার থার্মাল প্রোপালশন ব্যবহার করা হবে। ইনফ্ল্যাটেবল হিট সিল টু ল্যান্ড অ্যাস্ট্রোনটস অন আদার প্ল্যানেটস। মঙ্গলে নাসা যে বৃহত্তম রোভারটি অবতরণ করিয়েছে তা একটি গাড়ির আকারের ছিল। মঙ্গলে মানুষকে পাঠাতে হলে অনেক বড় মহাকাশযানের প্রয়োজন হবে। ফলে তখন নতুন এই হিট সিল টেকনোলজির মাধ্যমে ভারী মহাকাশযান মঙ্গল গ্রহের অ্যাটমসফিয়ারে প্রবেশ করে অ্যাস্ট্রোনটরা যেখানে মার্সের সারফেসে এক্সপ্লোর করতে চায়, পার্টিকুলারলি সেই স্পটে সুরক্ষিতভাবে ল্যান্ডিং করতে পারবে। এটি মার্স ছাড়াও অন্যান্য যে কোনো প্ল্যানেটেও ল্যান্ডিং করার জন্য ডিজাইন করা হয়েছে। হাইটেক মার্সিয়ান স্পেসস্যুটস। স্পেসস্যুটগুলি মূলত কাস্টম স্পেসক্রাফটের মহাকাশচারীদের জন্য তৈরি করা হয়েছে। নাসার লেটেস্ট স্পেসস্যুটটি এত উচ্চ প্রযুক্তির যে এর মডিউলার ডিজাইনটি মহাকাশে যে কোনো জায়গায় ব্যবহারের জন্য বিকশিত করা হয়েছে। মার্সিয়ান হোম অ্যান্ড ল্যাব অন হুইলস।
মার্সে সেফ ল্যান্ডিংয়ের জন্য প্রয়োজনীয় আইটেমগুলির সংখ্যা কমাতে নাসা এই প্রথম মঙ্গলযাত্রীদের বাসস্থান ও যানবাহনকে একটি কম্বাইন্ড একক রোভারে একত্রিত করবে, যা শ্বাস প্রশ্বাস গ্রহণ করার মতো বাতাসে পরিপূর্ণ থাকবে। আনইন্টারাপ্টেড পাওয়ার। আমরা যেমন পৃথিবীতে আমাদের ডিভাইসগুলিকে চার্জ করার জন্য বিদ্যুৎ ব্যবহার করি, ঠিক তেমনই এই চার্জিং সিস্টেমটি মঙ্গল গ্রহের যে কোনো স্থানে এবং যে কোনো রকম আবহাওয়ায় নভোচারীদের অন্বেষণ করার কাজ ব্যাহত না হওয়ার জন্য লাইট ওয়েট রাখা হয়েছে। মার্সে ডাস্ট স্টর্ম থাকার জন্য সোলার পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে অনেক ইন্টারাপশান ঘটে। ফলে এই অ্যাডভান্স টেকনোলজিতে মার্সে নিউক্লিয়ার ফিশনের মাধ্যমে উৎপন্ন আনইন্টারাপ্টেড পাওয়ারকে কাজে লাগানো হবে। নাসা অলরেডি এটাকে আর্থ সারফেসে টেস্ট করে দেখেছে যে এটা যে কোনো প্ল্যানেটের সারফেস মিশনে দীর্ঘ সময় ধরে পাওয়ার সাপ্লাই বজায় রাখার জন্য পর্যাপ্ত। তবে নাসা এই নিউক্লিয়ার ফিশন পাওয়ার সাপ্লাই মার্সের আগে মুনের সারফেসে পাঠাবে। লেজার কমিউনিকেশনস টু সেন্ড মোর ইনফরমেশন হোম। মঙ্গল থেকে পৃথিবীতে সবচেয়ে উন্নত যোগাযোগ মাধ্যম হিসাবে নাসা লেজার কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করবে। কারণ মার্স ক্লাউড থেকে লেজার কমিউনিকেশনসের মাধ্যমে হাই ডেফিনিশন ইমেজ ও ভিডিও ফিডস থেকে শুরু করে লার্জ অ্যামাউন্টস অফ রিয়েল টাইম ইনফরমেশন ও ডেটা পাঠাতে তা সক্ষম হবে। এখনও পর্যন্ত এই 6টি অ্যাডভান্স টেকনোলজির উপর নির্ভর করে নাসা মার্সে হিউম্যান অ্যাস্ট্রোনট পাঠাবার পরিকল্পনা শুরু করে দিয়েছে। আর সেই অ্যাস্ট্রোনটদের মধ্যে ওয়ান অফ দ্য এলিজিবল পার্সন হলো এলিসা কার্সন। ব্যাটন রুজ ইন্টারন্যাশনাল স্কুল থেকে স্নাতক হওয়ার পর এলিসা 2019 সালে এমব্রি রিডল অ্যারোনটিক্যাল ইউনিভার্সিটিতে স্পেস ফিজিওলজির ক্লাসে মনোনিবেশ করে এবং একই সাথে ফ্লোরিডা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যাস্ট্রোবায়োলজি স্টাডি করতে থাকে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এই যে এলিসা যে বছর গ্র্যাজুয়েটেড হয়, ঠিক তার আগের বছর 2018 সালে সে নিজে একটি বই পাবলিশ করে, সো ইউ ওয়ান্ট টু বি অ্যান অ্যাস্ট্রোনট, এবং সে দ্য ইন্ডিপেন্ডেন্টের জন্য লেখালেখিও করে। এত কিছু ট্রেনিং করা এবং এলিজিবিলিটি থাকার পরও হঠাৎই একদিন মিডিয়ার এক আর্টিকেলে সহজাতভাবেই বর্ণনা করা হয় যে একজন প্রশিক্ষণপ্রাপ্ত নভোচারী হিসাবে কার্সন নাকি নাসার ন্যাশনাল স্পেস প্রোগ্রামে অন্তর্ভুক্তই নয়। নাসা প্রকাশ্যে জানিয়েছে যে সংস্থাটির অ্যালিসা কার্সনের সাথে কোনো অফিসিয়াল সম্পর্ক নেই এবং সে যে তার ব্যক্তিগত ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নাসার লোগো ব্যবহার করেছে তার কোনো রকম অ্যাফিলিয়েশন দেয়নি নাসা। এই খবরের পরও মানসিকভাবে এতটুকুও দুর্বল ছিল না এলিসা। পরে নিউজউইক নামের মিডিয়া তাদের শিরোনাম সংশোধন করে নেয় এবং নাসা নেক্সট 2037 মার্স মিশনের জন্য এলিসা কার্সনকে তালিকাভুক্ত করে। এলিসার বাবা বার্ট কার্সন জানান, নাসা যদি তার আগে রোবোটিক্স মিশনগুলিতে আর্থ রিটার্নে সফলতা অর্জন করে তবেই তার মেয়েকে হিউম্যান রিটার্ন মিশনে পাঠাতে রাজি হবেন। কিন্তু এলিসা স্পষ্টতই জানিয়ে দেয়, নেক্সট মার্স হিউম্যান মিশনে যদি স্পেসক্রাফট রিটার্ন নাও করে তাহলেও সে পৃথিবীকে চিরবিদায় জানিয়ে অনন্ত মহাশূন্যের মাঝে লাল গ্রহের উদ্দেশ্যে মহাকাশ অভিযানে যেতে সদা প্রস্তুত। এই এপিসোডে আমাদের সাথে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ।